ইউগোদের জেতার কারণে দানবদের দুনিয়াতে দানবরাজারা খুব রাগান্বিত হয়ে একে অপরকে গালি দিচ্ছে। একজন দানব বলে, তুমি আশ্চর্যজনকভাবে বুদ্ধিমান, এটা জানো তো? আরেকজন দানব বলে, ওটা নয়, ওটা ছিল প্রতারণা। যে দানব এই দানবগুলো পাঠিয়েছিল সে বলে, যদি রিন্ডো না আসতো আমি জিততাম। আরেকটা দানব তাকে বলে, হেরে গিয়ে রাগ দেখাচ্ছ, হেরে গিয়ে রাগ দেখাচ্ছ। এই দানবটি বড় দানবের সাথে মজা করতে গিয়ে তাকে অনেক রাগিয়ে দেয় আর এক গরম পাতিলের উপর ফেলে দেয় আর বলে, যাও, কম আছে সেদ্ধ হয়ে এসো। পাতিলে থাকা দানব বলে, তুমি কি ভিল স্টক বানানোর চেষ্টা করছো নাকি? আরেকটা নতুন দানব এসে বলে, রিকার্ডো ঠিক বলেছে, প্রযুক্তিগতভাবে ওই এক আঘাত মানে তুমি হেরেছ। একটা মেয়ে দানব এসে বলে, রিন্ডোর যুদ্ধের প্রবেশটা বাদ দিলেও তার আগে শর্ত ছিল বাঁশিটা এমনভাবে ধরো যাতে লক্ষ্য করা যায়, তাহলে এটাকে ফেলে দিয়ে বের হতে দেওয়া ন্যায্য নয়। আমাদের বলতে হবে এটা ছিল ধূসর এলাকা, প্রায় নিয়ম ভঙ্গের মতো। ওই জায়গা থেকে চালিয়ে যাওয়াটা অন্তর্ভুক্ত করলে টুটু তুমিও খুব খারাপ আচরণ করছো। আমার মনে হয় এটা ভালো খেলা ছিল। ডরথি, প্রথমেই বলি মঞ্চটা ছিল অসাধারণ। সার্কাসকে হ্যামেলিনের বাঁশিওয়ালার গল্পের সঙ্গে মিশিয়ে সাজানোটা ছিল দুর্দান্ত। রিংমাস্টারের বিশাল রূপান্তরও সত্যি চমকপ্রদ ছিল। পরাজয়ে শোক করার বদলে তুমি বরং তাদের প্রশংসা করো, যারা তোমার উদ্দেশ্য সঠিকভাবে বুঝে অভিনয় করেছে। ইউগোর ফিরে আসাটা আনন্দদায়ক, সবাই তো এতে একমত, তাই না? অনেক দিন পর প্রথমবারের মতো, অনেক দিন হয়ে গেল। পাতিলে থাকা দানব বলে, বস আমাদের এই প্রথম কোনো আবেগ দেখিয়েছে। হাহ, এটা আমাকে উত্তেজিত করে তুলছে। পরেরটা আমি, তাই তো? ভারী দায়িত্বের কথা বলছো, তাই না? আরেকজন দানব বলে, ভাই তুমি এটা আবার করতে চাচ্ছ, তাই না? যে প্রযোজক করেছে সে আসলে দানবের রাজকুমারী ছিল। তার ভাই বলে, এটা চলবে না প্রিন্সেস, আমি সন্তুষ্ট নই। যদি জানতাম ইউগো সেখানে আছে তাহলে ব্যাপারটা আলাদা হতো। দানব মন্ত্রী সদস্যদের মধ্যে এক মন্ত্রী বলে, রিকার্ডো, তাকে একবার সুযোগ দাও না, এতে তোমার জন্যও বিভিন্ন জিনিস প্রস্তুত করা সহজ হবে, তাই না? প্রধানমন্ত্রী বলে, ঠিক আছে, আমি অনুমতি দিচ্ছি, তবে একটা শর্ত আছে, প্রিন্সেস হবে আয়োজক। বিনিময়ে প্রিন্সের ভাই বলে, আমাকে সেই ঘুঁটি হিসেবে পাঠাও। কালো দাগের ভবিষ্যৎবাণী যথেষ্ট ভরে গেছে, তাই না? চলো বড় কিছু করি, এবার খেলা হবেই। এরপর বাহিরের দৃশ্য দেখানো হয়। আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। হানামোড়া হাসপাতালে শুয়ে আছে, তার চোখ খুলে যায়। হানামোড়া পাশে তাকিয়ে দেখে কেউ তার হাত ধরে বসে আছে। পাশে ইউগো বসেছিল। হানামোড়া তাকে দেখে ডাক দেয়, ইউগো। ইউগো বসে ঘুমিয়েছিল। ইউগো অনেক খুশি হয়ে যায় হানামোড়াকে দেখে। সে চিৎকার করে বলে, হানামোড়া, তুমি জেগে উঠেছ, তোমার কোথাও ব্যথা আছে? এখানে রিন্ড আসে কিছু খাবার নিয়ে। রিন্ড এই কথা শুনে বলে, অবশ্যই ন, কারণ আমি তাকে ঠিক করেছি। তোমার কি মনে নেই, তোমাকে কালই ছাড়া হবে, যদিও একটু তাড়াতাড়ি, তবুও সেটা উদযাপন করি। বেঁচে থাকার জন্য অভিনন্দন, হিরো। ইউগো এদিকে হানামোড়া রিন্ডকে দেখে তার চোখ বড় করে ফেলে, অবাক হয়ে যায়। রিন্ড বলে, তুমি কি ভালো ঘুমিয়েছিলে? ইউগো বলে, কিন্তু আমার তো এখনও টেস্ট বাকি আছে। রিন্ড ইউগোর কাছে এসে মাথায় হাত দিয়ে বলে, তুমি কি তোমার বোনের ভালোবাসা পরীক্ষা করতে চাও? রিন্ড তাকে ছেড়ে দিয়ে বলে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, যুদ্ধের পর ঠিক হয়েছিল, আমরা পেট ভরে খাব। পরের দিন যারা একসাথে মিলে লড়াই করেছিল তারা সবাই একসাথে বসে আছে খাবার টেবিলে। রিন্ড বলে, আসো সবাই মিলে খাই। রিন্ড বলে, ধরে রাখার দরকার নেই, সবটা আমার ওপর ছেড়ে দাও। সবাই এত খাবার দেখে একটু অবাক হয়ে যায়। এদিকে কনহাসি খাবারের জন্য ধন্যবাদ জানায়। গোবেই বলে, এই বয়সে এত মাংস খাওয়া ঠিক হবে না। রিন্ড এক গ্লাস একবারই ড্রিঙ্ক করে ফেলে। এইটা দেখে হানামোড়া বলে, রিন্ড এই ব্যবহার কি আগে থেকেই ছিল? ইউগো বলে, আমার সাথে দেখা হওয়ার পর থেকেই তো রিন্ড এই রকমই ছিল। রিন্ড বলে, তোমরা খুব মজা করে খাচ্ছ তো? ইয়াংম্যান কনহাসি বলে, হ্যাঁ স্যার। হানামোড়া বলে, তোমার ফোন অনেকক্ষণ ধরে বাজছে। রিন্ড ফোন ধরে বলে, এটা কিছু মনে করো না, এটা তো শুধু ইন্টারভিউয়ের জন্য। রিন্ড ফোন ধরে বলে, ছুটিতে এসব করার সময় কার আছে? ইউগো হানামোড়াকে বলে, সাবধান থাকো হানামোড়া সান। হানামোড়া বলে, কিসের? ইউগো বলে, এটা নিয়োগের জন্য। ইউগো বলে, সে যাদের পছন্দ করে তাদের মাংস কেনে, তুমি মুহূর্তেই বন্ধু হয়ে যাও আর বুঝে ওঠার আগেই অঘোষিতভাবে সৈনিক হিসাবে নিয়োগ পেয়ে যাও। হানামোড়া বলে, সে কি আমার পছন্দ করে? এখানে হাকুরাও বসে খাচ্ছে। এদিকে রিন্ডো হাকুরার কাছে এসে কাঁধে হাত রেখে বলে, তুমি আমার ছোট ভাই ইউগোকে খেয়াল রেখেছিলে, শুনেছি তুমি সত্যি নিজের শরীরকে ঝুঁকিতে ফেলেছিলে, আমি তোমাকে নতুনভাবে মূল্যায়ন করেছি। যদি সেটা করতে পারত আগে বললেই হতো। হাকুরা বলে, না, সেই আমাকে উজ্জীবিত করেছিল। যদি তুমি তার বড় বোনের মতো হও, তাকে বলো শেষ মুহূর্তে যেন আমাকে বাজে জিনিস মনে করাতে না হয়। এদিকে হানামোড়ার খাবার অনেক ভালো লাগে। রিন্ডো হাকুরাকে বলে, তাহলে সেটা ভুলে যেও না, যতক্ষণ সেই বাজে জিনিস তোমার হৃদয়ে আছে তুমি মোটেও বোকা নও। রিন্ড আর বাকি সবাই বাহিরে বের হয়। রিন্ড বলে, ভালো কাজ করেছ, সবাই একসাথে জমা হয়েছ। আমি আবার বলছি, যে কেউ সৈনিক হিসাবে চাকরি বদল করতে চাইলে আমার সাথে যোগাযোগ করো। আমি তোমাদের খারাপভাবে ব্যবহার করব না, সুবিধাও থাকবে, তবে তোমাদের জীবন ঝুঁকিতে থাকবে। কোনো হাসি খুশি হয়ে বলে, জি স্যার, স্বাক্ষরের জন্য ধন্যবাদ, আমি এটা যত্ন করে রাখব।
হাকুজার বমি আসা দেখে বলে, আমি বেশি খেয়ে ফেলেছি। হানামোড়া বলে, এখন তুমি কি করবে গোবেই-চান? গোবেই বলে, তারপর থেকে আমার অবস্থা চমৎকার। এটা কি স্ট্যাটাস আপ ছিল? মনে হচ্ছে ভেঙে পড়া অনেক অংশই সেরে গেছে। সবচেয়ে বড় কথা, যেন এক বিশেষ অস্ত্র শুরু করার মতো। এটা পচে যেতে দেওয়া অপচয় হবে। সবার বলার পর ইউগো বলে, শেষ পর্যন্ত পালিয়ে যাওয়ার কোনো মানে ছিল না, দানব জগতের রূপান্তর থেকে। আমি পালালেও যে পালায়নি সে আমার জায়গায় লড়বে। অবশেষে বুঝলাম, আমি চাই সেই ধরনের মানুষরা বেঁচে থাকুক। তাহলে আমাকে এটা শেষ করতেই হবে, এই দুঃস্বপ্ন, কোনো না কোনোভাবে, নিশ্চিতভাবে। আগামীকাল আমি চাকরিতে আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি। হস্তান্তরে হয়তো একটু ঝামেলা হতে পারে। দুঃখিত, আমাকে একা কষ্ট পেতে হবে না। তুমি তো আমাকে সেটা বলেছিলে, তাই না হানামোড়া-সান? আমি সেই কথাগুলোতে রক্ষা পেয়েছিলাম। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ, এবং নিজের যত্ন নিও। ইউগো চলে যেতে দেখে হানামোড়া আটকাতে চায়। তখনই রিন্ডো আটকায়। রিন্ডো হানামোড়াকে বলে, এটা একান্ত দুজনের আফটার পার্টি। তুমি কি এটাও শুনতে চাও না? প্রথম দানব জগতের রূপান্তরে গ্রাউন্ড জিরোতে ইউগোর সাথে কি হয়েছিল? রিন্ড আর হানামুরা দুইজন মিলে এক বারে চলে আসে। সেই বারের ওয়েটার গ্লাস সাফ করে আর জিজ্ঞেস করে রিন্ডকে, আপনারা কি অর্ডার করবেন? রিন্ড বলে, 1 বোতল আর্ট ব্যাগ আর একটা বড় টামলার। হানামুরা মনের মধ্যে বলে, এটা সেই ধরনের জায়গা যেখানে কোনো মেনুই নেই, আমি কি অর্ডার করব? রিন্ড আরও অর্ডার করে, হানামুরার জন্য একটা ফড়িং। হানামুরা টেস্ট করে বলে, খুবই ভালো লাগছে। এদিকে রিন্ডও এক ঢোকেই খেয়ে ফেলে। রিন বলে, তোমার কেমন লাগলো ইউগোকে লড়তে দেখে? হানামুরা চুপ হয়ে থাকে আর ভাবে ইউগোর লড়াই করা দৃশ্য, আর বলে, সে লড়াইয়ে অভ্যস্ত, শান্ত, শক্তিশালী, কিন্তু সবচেয়ে বড় কথা, এটা শুধু কষ্টের লাগছিল। রিন্ড বলে, কষ্টের রূপ? ইউগো সেই ক্ষমতাটা পেয়েছিল প্রথম দুঃস্বপ্নের মাঝপথে। হানামুরা অবাক হয়ে বলে, মাঝপথে? রিন্ড বলে, এটা ছিল অনেক লম্বা পথ। বড় দানব পতনে এমনটা হয়। আমি কি একটা সিগারেট ধরাতে পারি? শুরুর সময়টা ছিল একেবারে নরক। আমি যখন ইউগোর সাথে দেখা করি তখন সে ইতিমধ্যেই তার বাবা মাকে হারিয়েছে। তখন তার চেহারাটা যেমন ছিল সেটা আমি মৃত্যুর দিন পর্যন্ত মনে রাখব। যাই হোক, প্রথম পরীক্ষাটা ছিল সহজ। যারা ভয় পায়নি তারা বেঁচে গেছে। যারা শুধু দেখছিল কী ধরনের শত্রু জন্ম নিল, আর তারা কেমন আচরণ করল, তুমি কি করলে, আর কি কারণে আক্রমণ হল, আর কিভাবে তুমি বেঁচে গেলে, তারা শ্বাস আটকে রেখেছিল আর অন্য কিছু ভাবেনি। কিছুক্ষণ পরেই তারা জিনিসগুলো খেয়াল করল। আমার ক্ষেত্রে আমি একটা ক্রসবো খেয়েছিলাম বাথরুমে। ইউগো একটা একধারী ছুরি পেয়েছিল। শোনা যায় সে আরও কিছু পেয়েছিল, কিন্তু সে ওইটাকেই বেছে নিয়েছিল, সম্ভবত যেটার সাথে সে কিছুটা অভ্যস্ত ছিল। হানামুরা অবাক হয়ে বলে, অভ্যস্ত? রিন্ড বলে, মনে হয় তার বাবা ছিল প্রকৃতিপ্রেমী মানুষ, তাই সে কিছু বেঁচে থাকার মৌলিক জিনিস শিখেছিল। সম্ভবত সেই কারণেই সে এতদিন টিকে ছিল যতক্ষণ না আমার সাথে দেখা হলো। আসলে আমি ছিলাম গার্ল স্কাউট। সেখানে নিয়ম ছিল ছোটদেরকে ভাই বা বোনের মতো দেখাশোনা করা। হানামুরা বলে, সেই অভ্যাসটা থেকেই গেছে। রিন বলে, যেমন বলে, হাড়ে যা থাকেটা বদলায় না। কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। আমার মনে হয়েছিল আমাকে পরিবার হতে হবে, যদিও সেটা জোর করে হোক। একলা থাকলে টিকে থাকা যায় না। কোনো অসতর্ক মুহূর্তে তুমি বাঁচার কারণ হারিয়ে ফেলো, আর সেটা প্রাণঘাতী, বিশেষ করে দানব পতনের ভেতরে। হানামুরা রিন্ডকে জিজ্ঞেস করে, তুমি আমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছ তাই না, আমার পরিস্থিতি নিয়ে? রিন্ড বলে, তোমার ব্যাপারে নাক গলানোর জন্য দুঃখিত। তোমার বাবার অসুখ সেলিউলার ব্ল্যাকেনিং সিন্ড্রোম। এটা একটা নিরাময় অযোগ্য রোগ হিসেবে ধরা হয়। তারপর তোমার মা হারিয়ে গেলেন। সরকারি সাহায্য থাকলেও তোমাকে স্কুল ছাড়তে হয়েছিল আর কাজ করতে হয়েছিল চিকিৎসার খরচ জোগাতে। হানামুরা বলে, কোনো সমস্যা নেই, আমি পড়াশোনায় কখনোই খুব ভালো ছিলাম না। রিন্ড বলে, আমি যা বলতে যাচ্ছি সেটা একটু লজ্জাজনক, কিন্তু সৈন্যরা ভালো টাকা আয় করে। প্রতিটি মিশনে মাসিক বেতনের সাথে ঝুঁকির জন্য বাড়তি টাকা পাওয়া যায়। ফলাফলের ওপর নির্ভর করে বাড়তি বোনাসও থাকে, আর সবকিছু তোমার পদমর্যাদা বাড়ার সাথে সাথে আরও বাড়ে। শোনায় সন্দেহজনক, কিন্তু আমি এটা সবাইকে বলি না, এবার শুধু তোমাকে আর মুরতো স্যারকে বলছি। এই মুহূর্তে আমাদের যত বেশি সম্ভব এমন সাথী দরকার, খুবই জরুরি। না, আমি অন্যভাবে বলি, আমি চাই তুমি ইউগোর পাশে থাকো। আমি আর তার পাশে থাকতে পারবো না, আর নয়। আমি অনেক দূর উপরে উঠে গেছি, তাই সেটা সম্ভব নয়। গোল্ড লায়ন ক্লাস হল দানব পতনের প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ। আমাকে সব সময় জনবহুল জায়গায় হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হয়। এইবার আমি বেঁচে গেছি শুধু ভাগ্যের কারণে। অবশ্যই আমি একই প্রস্তাব দিয়েছিলাম মুরতো স্যারকে। তিনি বিনয়ের সাথে তা ফিরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, যদি তার পাশে সবসময় শক্তিশালী কেউ দাঁড়িয়ে থাকে তবে তিনি নিজের জং কখনোই ঝাড়তে পারবেন না। একভাবে সেটা আশ্বস্ত করার মতোই। রিন্ড বলে, কিন্তু
আর হানামুরা তাড়াতাড়ি এক গ্লাস ড্রিঙ্ক একবারেই খেয়ে ফেলে। হানামুরা বলে, আমাকে দামি পানীয় খাওয়াও, আমাকে আটকে রাখো, সামনে প্রলোভন দেখাও, আর আমার মন নাড়া দাও। এসব কিছু করার দরকার নেই, আমি হাত গুটিয়ে বসে থাকব না। আমিও তো যত্ন করি জানো। এখন আমি রেগে যাচ্ছি। ওই ভালো থেকো, ঠিক আছে? কথাটা আসলে কি বোঝাতে চেয়েছিল? সে ভাবে এটা একটা পরিষ্কার বিদায়। হানামুরা অনেক রেগে যায় আর টেবিলে থাপ্পড় দিয়ে বলে, সে কি আমাকে নিয়ে মজা করছে? এখনও আমাকে বোঝা মনে করছে? আমরা একসাথে এত কষ্ট পার করলাম। আমি কি একমাত্র যে আমাদেরকে সাথী ভেবেছিলাম? সে কেন সরাসরি বলতে পারে না, আমি ভয় পাচ্ছি আর তোমাকে পাশে চাই? এমন কিছু। আশেপাশে সবার নজর এখন হানামুরার ওপর, যেন একটা স্পটলাইট সরাসরি হানামুরার ওপর পড়ছে। হানামুরা বলে, আমি ড্রিঙ্কে এত ভালো না, আমি শুধু নিজেকে কন্ট্রোল করতেছিলাম। কিন্তু আজ তুমিই আমাকে ডেকেছ, তাই তুমি আমার সাথে এটা শেষ পর্যন্ত দেখবে, তাই তো? একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। রিঙ্ক হানামুরার দিকে তাকিয়ে থাকে আর বারে থাকা লোককে বলে, আরও এক বোতল দাও। এই রকমই। রিন্ড বলে, চিন্তা করো না, আমি কিছুই ফেলে রাখায় বিশ্বাস করি না। রিন্ড মনের মধ্যে বলে, ছোট ভাই, তুমি জানার আগেই একটা ভালো বন্ধু পেয়ে গেলে, তাই না? রিন্ড হানামুরাকে বলে, আজ আমরা সকাল পর্যন্ত ড্রিঙ্ক করব। হানামুরা বলে, হ্যাঁ ঠিক আছে। এরপর 5 দিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে হানামুরা আর ইউগো একসাথে মোটর সাইকেলে বসে কোথাও যাচ্ছিল। হানামুরা বলে, স্কুল ট্রিপের পর আর এখানে আসা হয়নি, অথচ এখন একদম বিপদের জায়গার মাঝখানে চলে এসেছি। হানামুরা ইউগোকে জিজ্ঞেস করে, এখন কি হবে ইউগো? ইউগো বলে, তোমার কাছে বাইক চালানোর অনুমতি ছিল? হানামুরা বলে, মাঝারি সাইজের বাইক পর্যন্ত। এই বাইকটা রিংডোর থেকে পাওয়া। ইউগো বলে, চলো একটা বুদ্ধি বের করি। আমরা নিজেদের শক্তি আর লড়াই করার অস্ত্রগুলো আরও উন্নত করতে চাই, কিন্তু সেগুলো কেবল ডিমন ফলের ভেতরে যুদ্ধ করলেই সম্ভব। এই কথা মাথায় রেখে আমাদের প্রথমে নিজেদের অস্ত্রগুলো চালানো ভালো করে শিখতে হবে। হানামুরা খুশি হয়ে বলে, এখন অনুশীলনের সময়। এই দেখো আমার হিরো পিস্তল। হানামুরা জিজ্ঞেস করে, আমরা কি এটা চালানোর মতো কোনো জায়গা পাব? আমরা তো শহরের একদম মাঝখানে। ইউগো বলে, হ্যাঁ, বড় শহরগুলোতে সৈনিকদের জন্য বিশেষ জায়গা থাকে, সেগুলোকে সাধারণত গিল্ড বলা হয়। তুমি ওদের অনুশীলনের জায়গাগুলো ব্যবহার করতে পারবে, আর যেসব এলাকায় বিপদের ভয় আছে সেখানে একদম বিনামূল্যে থাকাও যায়, কারণ আমরা এখন দুজনেই আসল সৈনিক হয়ে গেছি। হানামুরা বলে, ঠিক বলেছ, সুযোগ থাকতে আমরা কেন এটা ব্যবহার করব না? ইউগো বলে, এটি হলো নাগোয়া গিল্ড। হানামুরা অবাক হয়ে বলে, বাপরে, দেখতে তো বেশ দারুণ। ইউগো বলে, আমরা যেন কোনো ঝামেলায় না পড়ি, ঠিক আছে? আমাদের মতো নতুনদের অনেকেই খুব জ্বালাতন করতে চায়। হানামুরা বলে, তোমার কি মনে হয় আমি অচেনা মানুষদের সাথে ঝগড়া করি? ইউগো বলে, তবে একটা সুযোগ পেলে ঝগড়া করেও ফেলতে পারি। ইউগো আর হানামুরা সেই গিল্ডের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গেটের সামনে কিছু মানুষ দাঁড়িয়েছিল। তারা ইউগো আর হানামুরাকে দেখে ফেলে। তারা ইউগোকে বলে, আরে দেখো কারা এসেছে, দেখতে তো বেশ চকচকে খরগোশের মতো লাগে। মনে হচ্ছে এরা শহরের বাইরের লোক, আর একদম নাড়ারি। তাছাড়া এদের কি দেখে জোড়া মনে হচ্ছে? মানে এরা কি প্রেমিক প্রেমিকা? যদি তাই হয় তাহলে চলো তাদের একটা শিক্ষা দেই। এই বলে হাতে থাকা ব্যায়াম করার যন্ত্র তার শক্তি দিয়ে ভেঙে ফেলে। এই লোকটার দাঁত গোল্ডেন বানানো, আর তাকে দেখে শয়তান টাইপের মনে হচ্ছে। সে বলে, শুরুতেই ওদের একটা শিক্ষা দিতে হবে যে ওদের দৌড় কতটুকু। ইউগো আর হানামুরা ভিতরে গিয়ে গিল্ডের একজন কর্মীর কাছে আসে। সেই কর্মী কম্পিউটারে সার্চ দিয়ে ইউগোর সব ইনফো দেখার পর ইউগোকে বলে, তাহলে তোমরাও দুজনেই হোয়াইট র্যাবিট ক্লাসের? তার মানে একদম নতুন রুকি। কিন্তু তোমরা ইতিমধ্যেই একবার ডেমন ফলের মধ্য দিয়ে গিয়েছ, ফুসিমি 2 বার। আর তোমাদের দুজনেরই কি ব্যক্তিগত অস্ত্রশস্ত্র আছে? নাগোয়া গিল্ড স্টাফ। এইসব কি সত্যিই ঠিক আছে? মিথ্যা বললে কিন্তু ধরা পড়ে যাবে। ইউগো বাদে সবই সত্যি, কোনো কিছুই বাড়িয়ে বলা হয়নি। সোলজার রিন্ডোর সুপারিশ, প্রথম সার্ভাইভারদের একজন। তোমাদের সন্দেহ করার জন্য দুঃখিত। এই নাও তোমাদের মেম্বারশিপ কার্ড। থাকা এবং ট্রেনিং সেন্টারের সুবিধাগুলো ব্যবহার করা একদম ফ্রি। এছাড়াও কিছু পেইড অপশন আছে। আরও আরামদায়ক রুম বা আরও ভালো ট্রেনিং চাইলে শুধু জানাবে। সাধারণত রুমগুলো ছেলে মেয়ে আলাদা থাকে, ডরমিটরি স্টাইল, 4 জনের বাঙ্ক বেডরুম। হানামোরা জিজ্ঞেস করে, আমাদের কি অপরিচিতদের সাথে রুম শেয়ার করতে হবে? অফিসের কর্মী বলে, বেসিক প্ল্যানে তাই করতে হবে। অবশ্যই অতিরিক্ত ফি দিলে আমরা প্রাইভেট রুম দিতে পারি। টুইন এবং ডাবল রুমগুলো জনপ্রতি হিসেবে সস্তা। হানামুরা মজা করে বলে, টুইন রুম শেয়ার করা তো অতটা খারাপ হবে না, তাই না ইউগো? ইউগো বলে, একদমই না, আজকের জন্য আমাদের আলাদা রুম দাও, আমরা এরপর ট্রেনিং করব। আমি চাই না কালকের জন্য কোনো ক্লান্তি জমা থাকুক। অফিসের কর্মী বলে, তার মানে তোমরা ট্রেনিং সুবিধাও ব্যবহার করবে? প্রথমবার ব্যবহারকারীদের জন্য ট্রেনিংয়ের বিষয়গুলো নির্ধারিত থাকে।
এখানে হানামুরা ট্রেনিং সেন্টারে চলে আসে। এটা ব্যক্তিগত শক্তি যাচাইয়ের জন্য একটি অনুশীলন যুদ্ধ। তোমাদের দুজনেরই ব্যক্তিগত অস্ত্র আছে, তাই না? অবশ্যই সেগুলো ব্যবহার করতে হবে। আমরা সঠিক তথ্য চাই। তবুও কিছু কারণে কিছু মানুষ তাদের অস্ত্র লুকানোর চেষ্টা করে। নিয়ম হল, যে শত্রুই আসুক তাকে পরাজিত করতে হবে। হানামুরা জিজ্ঞেস করে, আমরা আসলেই কি এটা করতে পারি এগুলোর সাথে? শত্রুগুলো আসল নয়, কৃত্রিমভাবে তৈরি প্রতিপক্ষ। তোমরা শারীরিকভাবে আঘাত পাবে না, তবে আঘাতগুলোকে ক্ষতি হিসেবে নথিভুক্ত করা হবে। সেই স্কোর তোমাদের সামগ্রিক মূল্যায়নে প্রভাব ফেলবে, তাই সাবধান থেকো। হানামুরা জিজ্ঞেস করে, যদি আমি খুব বেশি স্কোর পাই তাহলে কি আমার র্যাঙ্ক বাড়বে? তারা বলে, দুঃখজনকভাবে শুধু এই পরীক্ষার কারণে তোমাকে উন্নীত করা হবে না, তবে এটি পরবর্তী সময়ে রেফারেন্স ডেটা হিসেবে ব্যবহার করা হবে। শত্রুর আক্রমণগুলোতে ব্যথা থাকবে। এগুলোকে প্রাণঘাতী নয় এমন স্তব্ধ করার অস্ত্র হিসেবে ভাবতে পারো। ইচ্ছাকৃতভাবে এগুলোকে বেশ কষ্টদায়কভাবে তৈরি করা হয়েছে। হানামুরা তার হাতে ম্যাজিক্যাল গান বের করে আর জিজ্ঞেস করে, এতটা বলতে তুমি কি বোঝাচ্ছ? কতটা ব্যথা হবে? কন্ট্রোল রুম থেকে কিছু মানুষ হানামুরার লড়াই দেখছিল আর এইসব রুল বলছিল। আরও জানালো, এতটাই ব্যথা হয় যে এই পরীক্ষার পর কিছু মানুষ সৈনিক হওয়ার ইচ্ছা ছেড়ে দেয়। তাহলে ঠিক আছে, এবার সর্বশক্তি দিয়ে লড়াই করো। আহা, শুরু হয়ে গেছে। ভিউরুম থেকে কিছু লোক হানামুরার গান দেখে বলে, দেখতে তো হাতের বন্দুকের মতো লাগছে, তাহলে এটা মাঝারি দূরত্বের অস্ত্র। কেউ গিয়ে ওই লোকটাকে দেখে আসো। না, যদি আমরা দেখি তাহলে সুন্দরটাকেই দেখা ভালো। এখানে ইউগোর কথা বলছিল। হানামুরা তার অস্ত্র দিয়ে 3টে দানব মনস্টারের মাথায় ডাইরেক্ট হেডশট মারে। দর্শকদের ভিতরে কিছু লোক বলে, চমৎকার নিশানা, একসাথে 3টে মাথায় আঘাত করা বেশ ভালো হয়েছে। গিল্ডের লিডার দেখে বলে, এতটাও খারাপ নয়। হানামুরার সামনে আরও শক্তিশালী মনস্টার চলে আসে। এটা দেখে লিডার বলে, কিন্তু এতে কোনো শক্তিশালী বা ভারী প্রতিপক্ষের আচরও লাগবে না। হানামুরা দূর থেকে 2টো শট মারে, কিন্তু মনস্টারের কিছুই হয় না। হানামুরা ঘাবড়ে গিয়ে বলে, আমি আঘাত করেছি, কিন্তু এটা কেন পড়ছে না? ভিউরুম থেকে নির্দেশনা দেয়, শক্তি যথেষ্ট নয়, আঘাতকে ভেতর দিয়ে চলে যাওয়া হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তুমি হয় আক্রমণের শক্তি বাড়াবে, নয়তো গুরুত্বপূর্ণ জায়গায় নিশানা করবে। যেভাবেই হোক না কেন তোমাকে মানিয়ে নিতে হবে। হানামুরা একটু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর নিজেকে শান্ত করে মনে মনে বলে, না, শান্ত হও, এটা শুধু একটা বন্দুক নয়, এটা একটি ব্যক্তিগত অস্ত্র। হানামুরা ইউগোর কথা ভাবে আর মনে মনে বলে, আমি যখন এটা পেলাম তখনই বুঝে গিয়েছিলাম কিভাবে ব্যবহার করতে হবে। আমি এটা করতে পারব। সেই মনস্টার হানামুরার দিকে আক্রমণ করতে চলে যায়। হানামুরা এখান থেকে না পালিয়ে মনস্টারের কাছে যেতে থাকে। এটা দেখে ভিউরুম থেকে সবাই হতবাক হয়ে যায় আর চিৎকার দিয়ে বলে, সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল, যদিও তার অস্ত্রটা বন্দুক। হানামুরা মনস্টারের নিচে চলে আসে আর মনে মনে বলে, ইউগোকে লড়তে দেখেই আমি একটা বিষয় বুঝতে পারলাম, ঝুঁকি ছাড়া শক্তির অস্তিত্বই নেই। হানামুরা স্লিপ কেটে মনস্টারের নিচে যেতে থাকে আর সজোরে মনস্টারের পেটে গুলি মারে। এতে মনস্টারের পেট 2 ভাগ হয়ে যায়। ভিউরুম থেকে সবাই চিৎকার দিয়ে বলে, ও হো, সে তো একেবারে তার বুকের অংশ উড়িয়ে দিল। কিভাবে সম্ভব? তার গুলিগুলো তো আগে এতটা শক্তিশালী ছিল না। লিডার হেসে বলে, এখন তো বেশ মজার হচ্ছে। তার অস্ত্র যত কাছে যায় তত শক্তিশালী আঘাত করে। ওই মেয়েটার অস্ত্র হল ব্যক্তিগত অস্ত্র, নায়কের হ্যান্ডগান। ক্ষমতা। এদিকে হানামুরা লড়াই করার পর হাঁপিয়ে যায়। হানামুরা খুশিতে বলে, হ্যাঁ, ভীষণ কষ্ট হচ্ছে, কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এটা আমার ভালোই লাগছে। 20 মিনিট পর সব মনস্টার নিচে পড়ে থাকে। লিডার মাইকে বলে, ভালো কাজ করেছ, তুমি দারুণ স্কোর তুলেছ, কিন্তু তুমি অনেক আঘাতও খেয়েছ। বাস্তব যুদ্ধে সেটা তোমাকে মেরে ফেলত। হানামুরা খুশিতে বলে, তুমি ঠিক বলছ, কিন্তু যদি আমি বোকামি করতে যাই সেটা প্রশিক্ষণই করাই ভালো। মাইক থেকে বলে, বুঝলাম, সেক্ষেত্রে আমি তোমাকে বাড়তি কিছু বোকামি অফার করি। এটা বলার পর এখানে আরও কিছু লোক চলে আসে লড়াই করার জন্য, গিল্ডের মেম্বার। হানামুরা জিজ্ঞেস করে, তোমরা কারা? মাইকে বলে, একদল সৈনিক দল প্রশিক্ষণ ম্যাচের অনুরোধ করেছে, তুমি রাজি হলে আমরা এখনই শুরু করতে পারি, মানে চ্যালেঞ্জ করছে। মাইকে কিছু নিয়ম বলে দেয়, তুমি সত্যিই সাহসী মেয়ে, তোমাকে সহজে মরতে দেওয়া অপচয় হবে। চলো একটা বাজি ধরা যাক, আমাদের সঙ্গে এক এক করে লড়াই করো। আমাদের মধ্যে একজনকেও হারাতে পারলে তুমি জিতবে, আর পুরস্কারও আছে, প্রতিটি জয়ের জন্য 1 লক্ষ টাকা। হানামুরা টাকার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। হানামুরা হতবাক হয়ে বলে, 1 লক্ষ টাকা? লিডার আরও বলে, যদি একজনকেও হারাতে না পারো তাহলে আমরা জিতব, তখন তুমি আমার অধীনে একজন হয়ে যাবে, আমি তোমার যত্ন নেব, আমরা তোমাকে গড়ে তুলব যাতে তুমি বেঁচে থাকতে পারো। এদিকে হানামুরা লিডারের কথা না শুনে টাকার হিসেব করতে থাকে। গুনে বলে, যদি আমি সবাইকে হারাই তাহলে আমি 5 লক্ষ টাকা পাব। হঠাৎ বিল্ডিং কাঁপতে থাকে। সবাই ভয় পেয়ে বলে,
কি একটা ভূমিকম্প লিডার হতবাক হয়ে মনিটর দেখতে থাকে আর হানামুরা বলে না এটা ভূমিকম্প নয় এটা তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল এত নড়াচড়ায় একজন নিচে পড়ে যায় আর ইউগো গেট থেকে বেরিয়ে আসে সবাইকে সরি বলে ইউগো বলে এটা আমিই ছিলাম একটু হইচই করে ফেলেছিলাম বেশি আবেগে ভেসে গিয়েছিলাম ইউগো হানামুরাকে দেখে বলে এই লোকগুলো কারা এদিকে ট্রেনিং রুম চেক করতে গিয়ে একজন লোক অনেক ঘাবড়ে যায় রুমের অবস্থা দেখে দেওয়ালে ফাটল দেখা যায় মনে হয় এখানে ইউগো তার পুরো দম ব্যবহার করতে গিয়েছিল তাই এরকম অবস্থা আর ভূমিকম্পও মনে হয় ইউগোর জন্যই কিন্তু এটা কেউ এখনও জানে না হানামুরা ইউগোকে সব কথা বলে যে জিতলে আমি পাবো 1 লক্ষ টাকা হারলে তারা আমাকে দলে যোগ দিতে দেবে এটা বেশ মজার বাজি এদিকে লিডার একদম হতবাক চোখে ইউগোকে দেখছিল ইউগো বলে কিছু মনে না করলে আমিও এই লড়াইতে অংশগ্রহণ করব